প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্র অনুষ্ঠানটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে নিয়মিত আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির বঙ্গবন্ধু চেয়ার বিশিষ্ট ইতিহাসবিদ, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, শোকাবহ আগস্ট, বাঙালির শোকের মাস শুরু। মার্চ ফর জাস্টিস, ছাত্র বিক্ষোভে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। শ্রীলঙ্কার মতো সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী, পরিস্থিতি স্বাভাবিক হওয়াকে স্বাগত ভারতীয় হাইকমিশনারের। শিক্ষা কার্যক্রম নিয়ে নানা চিন্তা, সবার আগে এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা। মানব জমিন, ফের উত্তপ্ত রাজপথ, বিক্ষোভ, সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ারশেল। সমকাল, অর্থনীতি বাঁচবে কি করে। যায় দিন, 18 জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, সহিংসতার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। কালবেলা, একের পর এক ধাক্কা শিক্ষায়। দেশ রূপান্তর, ইতিহাসের সর্বোচ্চ আসামি, এক ইস্যুতে মামলাও সর্বোচ্চ। খবরের কাগজ, জামায়াত ও শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষায়। আলোকিত বাংলাদেশ, বাংলাদেশে দ্বিতীয়বার নিষিদ্ধ হচ্ছে জামায়াত। দৈনিক বাংলা, হামাস নেতা হানিয়া ইরানে নিহত। দৈনিক করতোয়া, এই ধরনের অবস্থা সৃষ্টি হবে ভাবতে পারিনি শেখ হাসিনা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, it was almost a terrorist attack to create Sri Lanka like mayhem, Prime Minister Hasina on quota violence. শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ সবগুলো সংবাদপত্রেই একটি প্রধান শিরোনাম হিসেবে রয়েছে বাঙালির শোকের মাস আগস্ট শুরু। আমরা জানি যে আজ 1 আগস্ট, 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সপরিবারে যেভাবে হত্যা করা হয়, ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় হয়ে রয়েছে এটি। এবং আমরা এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 75-এর 15 আগস্টের শহীদদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি এবং আমরা আলোচনাটি শুরু করতে চাই এই প্রসঙ্গটিকে ঘিরে। ধন্যবাদ। অনেক বলেছি শোকাবহ আগস্ট মাস নিয়ে। বাঙালি যা হারিয়েছে তা মর্মে মর্মে উপলব্ধি করতে বাধ্য হয়েছে। তো বাঙালি উপলব্ধি কতটুকু করেছে আমি জানি না, কারণ নীরজ চৌধুরী তো লিখিয়েছেন আত্মঘাতী বাঙালি, তা না হলে বঙ্গবন্ধুকে হত্যা করতে পারত না। তো এখন কথা হচ্ছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে 1975-এর 15 আগস্ট ভোরের বেলা 5:22। তো সেনাবাহিনীর, আমি ঢাকা সেনানিবাসের মধ্য দিয়ে সপ্তাহে 5 দিন যাতায়াত করি আমি। এখন অবশ্য আমার মিলিটারি গাড়ি আসতে পারে না, জাহাঙ্গীর গেটের পারে, নিজের গাড়িতে যাই, তারপর ওখানে গিয়ে গাড়িতে উঠি, একইভাবে ফিরি। তো যেখানে এমপি ইউনিট বলে একটা কথা আছে, মিলিটারি পুলিশ ইউনিট, তারপরেই একটা সাইনবোর্ড আছে, শৃঙ্খলাই সেনাবাহিনীর প্রাণ। আমার প্রশ্ন জাগে যে যারা হত্যা করেছে বঙ্গবন্ধুকে তারা সেনাবাহিনীর লোক, তবে তাদের শৃঙ্খলা, তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো উশৃঙ্খল হয়ে, তার কোনো কোর্ট মার্শাল আজও পর্যন্ত হয়নি। কোনো সরকার চায়নি, সেনাবাহিনীর নেতৃত্বও চায়নি। কেন চায়নি? প্রশ্নটা আমার। আমি ইতিহাসের মানুষ, প্রশ্ন করে করে এগিয়ে। আর একটি কথা হচ্ছে যে বঙ্গবন্ধুকে হত্যার যে বয়ান যতগুলো আছে, সেখানে কোথাও এক ব্যক্তির নাম আমি পাই না, অথচ সেই ব্যক্তি বড় কুশীলভ হিসাবে বিরাজ করছেন আমার কাছে। তিনি হচ্ছেন চট্টগ্রামে হালিশহরের আন্ধা হুজুর এবং জুবাইদা রশিদ
কর্নেল রশিদের স্ত্রী তাকে শিখিয়ে দিয়েছিলেন যে বঙ্গবন্ধুকে হত্যার সময় কি কি দোয়া পড়বে কর্নেল রশিদ, এবং তিনি বঙ্গবন্ধু হত্যা হয়ে গেলে নাকি হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছে। তো তার নামটি আসে না কেন? আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে, শেষ কথা বলি, এই মুহূর্তে বেশি বলার সুযোগ নেই, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, তার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। তার একক দৃঢ়তায় এই বিচারটি হয়েছে, কিন্তু রায় পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি, কারণ খুনিরা এখনো বিদেশে পলাতক, সেই জায়গায় আক্ষেপ আছে। কিন্তু খুনির বিচার করে শুধুমাত্র হিমশৈলের শীর্ষভাগ স্পর্শ করেছে মাত্র। কিন্তু আমরা জানি দেশি বিদেশি নানাবিধ ষড়যন্ত্র ছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে। তো সেই জন্যে আমি সবসময় 2014 পর থেকে বিশেষ করে যে একটি তদন্ত কমিশন চাই, তাতে করে সব তথ্য বেরিয়ে আসবে, এবং মাননীয় আইনমন্ত্রী, বর্তমান আইনমন্ত্রী 2 বছর থেকে বলছেন প্রায় হয়ে গেছে তদন্ত কমিশন, শুধু নামটা প্রকাশ বা প্রচার করলেই হয়, সেই হওয়াটার হলো না। তো শ্বেতপত্র থাকলে এরপরে শ্বেতপত্র প্রকাশ করা উচিত, যে সব তথ্য মিলিয়ে শ্বেতপত্র প্রকাশ করলে আমি জানতে পারতাম। আমি কিন্তু জানি না, কারণ বঙ্গবন্ধুকে হত্যার পেছনে দেশি বিদেশি কারা ছিল। বঙ্গবন্ধু একটি ঘটনা উল্লেখ করি, যে 1974-এর 6 থেকে 9 সেপ্টেম্বর আলজিয়ার্সে জোট নিরপেক্ষ সম্মেলনে 4র্থ শীর্ষ বৈঠক হয়েছিল। সেখানে 8 তারিখে বঙ্গবন্ধু একটি বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি একটি বাক্যে বলেছিলেন, বিশ্ব আজ 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। তার আসন থেকে উঠে এসে ফিডেল কাস্ট্রো আলিঙ্গন করেছিলেন বঙ্গবন্ধুকে, করে বলেছিলেন, মুজিব, এটা তো আমারও সংগ্রাম, তবে খেয়াল রাখবেন আজ থেকে একটি বুলেট আপনাকে তাড়া করবে। সেই বুলেট 1975-এর 15 আগস্ট তার ঠিকানা খুঁজে পেয়েছিল। 1974-এ 11 সেপ্টেম্বর যখন দেশে ফিরে আসেন, ফিরে এসেই শুনলেন চিলির অ্যালেন্দেকে CIA হত্যা করেছে। বঙ্গবন্ধু খবরটা শুনে বিড়বিড় করে বললেন, আমার দশা কি তাই হবে? এটা শুনেছিলেন ইউনাইবের, ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট, যিনি খুবই বিখ্যাত মানুষ আর কি, ট্রেজারার ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়, অ্যাডভোকেট আহমদ হুসাইন। তার আমি প্রিয় ভাজন ছিলাম বলে তার কাছ থেকে শুনেছি। তো অ্যাডভোকেট আহমদ হোসেন যা শুনেছেন সেই ঘটনাই ঘটল বঙ্গবন্ধুর জীবনে। তো বঙ্গবন্ধুকে হত্যার এর আগে 3 বার উদ্যোগ নেওয়া হয়েছিল, 4র্থ উদ্যোগে সফল হয়েছিল। তো আমরা এই মাসটিকে আক্ষরিক অর্থে পালন করি মনে হয়, হৃদয় দিয়ে পালন করি না, করলে তদন্ত কমিশন হয়ে যেত। আমরা জানতে চাইতাম যে কারা বঙ্গবন্ধুকে হত্যার পেছনে। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে দেবার, শুধু তাই না, বাংলাদেশকে নির্মূল করে দেবার একটা ষড়যন্ত্র ছিল, এবং সেই জন্য এত মানুষের হত্যা হলো। এবং এই ঘটনার কাছাকাছি ইতিহাসে একটি দৃষ্টান্ত, ইতিহাসে প্রচুর আছে, যে রাজনৈতিক হত্যাকাণ্ড, একক ব্যক্তিকে রাজনৈতিকভাবে হত্যা করা হচ্ছে, জুলিয়াস সিজার থেকে শুরু করে, একটু ব্রুটু বললেন, ব্রুটাসও এলো, সবচেয়ে কাছের লোক। তো
তো বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের লোক ছিলেন খন্দকার মোশতাক। সেই খন্দকার মোশতাকের অঙ্গুলি হেলনেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। যাকে অনেক কথা বলব, তবে একটা ঘটনা আমার মনে পড়ে। 1857 সেপ্টেম্বর মাসে ঢাকায়, আর তখন সারা উত্তর ভারত জুড়ে সিপাহী বিদ্রোহ, এবং যা দমন করতে ব্রিটিশদেরকে বেশ হিমশিম খেতে হয়েছিল। কর্নেল হডসন, একজন ব্রিটিশ সৈনিক, তিনি বাহাদুর শাহ রাজপুত্রকে একসঙ্গে এক জায়গায় গোপনে পেয়েছিলেন এবং তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছিলেন। তার কয়েক বছর পরে ম্যালিসন, ইংরেজ ইতিহাসবিদ, তিনি নিজেও সেনাবাহিনীতে কাজ করেছেন। ভারত সম্পর্কে ইংরেজ গৌরব গাথা বলতে গিয়েও তিনি বলেছিলেন, দিস ওয়াজ আননেসেসারি অ্যাজ এ ক্রাইম। তো 4 জনকে হত্যার জন্য ম্যালিসন এই কথা বলেছেন। আমাদের সর্বমোট সেদিন 15ই আগস্ট 19 জনের মতো হত্যা হয়েছিল। তার সম্পর্কে কোনো বাংলাদেশের কোনো ইতিহাসবিদ এমন কথা লিখতে পারেননি। তবে সবচেয়ে কলঙ্কিত, ঘৃণিত হত্যাকাণ্ড হিসাবে এটা বিবেচিত হবে। আমরা জানি যে সেই কাল রাতে নারী, শিশু সহ এমনকি বাড়িতে বেড়াতে আসা অতিথিদেরও হত্যা করা হয়েছিল। 10 বছরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে। এরকম একটি মানবাধিকার লঙ্ঘনের, চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনার যারা সাজাপ্রাপ্ত আসামি, তারা বিশ্বের কয়েকটি দেশে পালিয়ে রয়েছেন। কয়েকজন খুনি এখনো, তাদেরকে দেশে এনে যে সাজা কার্যকর করার বিষয়টি, সেটিও আমরা এখনো দেখতে পাইনি। আপনি কি বলবেন? সাজাপ্রাপ্ত আসামি তো তাদের বিচার হয়েছে, সেটা ঠিকই, কিন্তু আমি যে বলছিলাম শুধু তাদের বিচার না, খুনিদের বিচার না, এই ষড়যন্ত্রের পেছনে কারা ছিল তাদেরকে খুঁজে বার করতে হবে। সেই জন্য তদন্ত কমিশন চাই আমি আর কি। তাহলে তদন্ত কমিশনের প্রাপ্ত তথ্য সব শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে। এটা গণতান্ত্রিক সরকারের একটি দায়িত্ব, ভুলে গেলে চলবে না। এমনকি 71 জুলাই মাসেও পাকিস্তান সরকার একটা শ্বেতপত্র মিথ্যা কথা ফুলঝুরি জড়িয়ে লিখেছিল, সেই আর কি। আমরা পরের শিরোনামে যাচ্ছি। ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ, সংঘর্ষ, আহত শতাধিক। আমরা জানি যে চলমান যে পরিস্থিতি, তাতে গেল দিনও কর্মসূচি ছিল ছাত্রদের, এবং সেখানে যে ঘটনা ঘটেছে তাকে ঘিরে শিরোনাম রয়েছে, বেশ আটকেরও সংবাদ। দেখুন, ডিবি অফিসে 6 জন সমন্বয়ককে নিয়ে যাওয়া হলো। তাদেরকে গ্রেপ্তার করা হলো কিনা জানি না। পুলিশ বা সরকার বলেছে নিরাপত্তা হেফাজত, কিন্তু ডিবি অফিসে বা পুলিশ অফিসে 24 ঘন্টার বেশি কাউকে রাখলে সেটা শুধু সংবিধান লঙ্ঘন না, সেটা হেভিয়াস কর্পাসের লঙ্ঘন হয়। তো আজকে 3 দিনের বেশি তারা এখনও আছে, 4 দিন হয়ে গেছে। তো যে ব্যক্তিটি মূল কুশীলভ হিসেবে কাজ করেছেন তিনি বদলি হয়ে গেছেন। অর্থাৎ এটা তার পুরস্কার না তিরস্কার আমি জানি না, তবে এটা মনে হচ্ছে যার জন্য করে চুরি সে বলে চোর, এমন একটা ঘটনা ঘটে গেল কিনা জানি না। এবং প্রতিবাদে তাদের এই যে তারা ডিবি অফিসে বন্ধ, তার প্রতিবাদে আজকে আপনি পড়লেন যে সারা দেশে বিক্ষোভ হয়েছে এবং 18টি জেলায় বিক্ষোভ হয়েছে। শুধু বিক্ষোভ নয়, একটা চমৎকার কাজ হয়েছে, মার্চ ফর জাস্টিস। এখন সংগঠন করবার, সভা সমাবেশ করবার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। পুলিশ বাধা দেয় কেন? পুলিশ যদি তারা হিংস্র হয়, উগ্র হয় এবং জনগণের সম্পদ এবং প্রাণ লুটে নিতে চায়, তখন তাদের বিরুদ্ধে পুলিশ কার্যকর ভূমিকা নিতে পারে। কিন্তু তারা সমাবেশ করতে পারবে না, এই কথা কোথায় লেখা আছে? আওয়ামী লীগ তো আন্দোলন করেই ক্ষমতায় এসেছে। বাংলাদেশের জন্ম রাজপথের আন্দোলন থেকেই হয়েছে। তো কাজেই আন্দোলনকে এভাবে দবিয়ে রাখবার কোনো যুক্তি, কোনো শক্তি বাংলাদেশে থাকা উচিত নয় বলে আমি মনে করি। আমরা দেখেছি যে এই ধরনের কর্মসূচি আরও রয়েছে।
আজও আরেকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যার জন্য অপেক্ষমান জামাতের নিষিদ্ধকরণ, জামাত শিবিরের। তো সরকার যেটা বলেছে যে সন্ত্রাস দমন আইনে বিবেচনা করা হচ্ছে, আমার কাছে যুক্তিটি একটু হাস্যকর মনে হলো। 2009-এ এই আইনটি পাশ হয়েছে, তারপরে কি সরকার কোনো প্রমাণ পায়নি যে জামাত শিবির সন্ত্রাসী? 2014-তে কি হলো? তখনও আমি শ্বেতপত্র এবং তদন্ত কমিশন দাবি করেছি, সেটা কেউ শোনেনি। তো বলা হয়েছে যে জামাত শিবির করেছে, বিএনপি করেছে। তো ঠিক আছে, তথ্য প্রমাণ হাজির করো, আমি বিশ্বাস করব। তথ্য প্রমাণ যতক্ষণ না পাবো ততক্ষণ আমি বিশ্বাস করব না। আমি নগণ্য মানুষ, ইতিহাস তথ্য প্রমাণ ছাড়া কাজ করে না, কথা বলে না। তো সেই 2009 সালে পুরনো আইন দিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে, তথ্য প্রমাণ কই? তথ্য প্রমাণ আমরা চাই এখন। কারণ এই প্রসঙ্গক্রমে আল জাজিরা আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর একটি সাক্ষাৎকার নিয়েছিলেন আল জাজিরার বেশ লব্ধ প্রতিষ্ঠ সাংবাদিক নিভ বার্কারের সাক্ষাৎকার আমি দেখেছি, শুনেছি। এক পর্যায়ে নিভ বার্কার বললেন যে তুমি বা আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন যে তুমি যা বলছো বরাবর তুমি অভিযোগ করে যাচ্ছ বিএনপি, জামাত শিবির ইত্যাদি। হোয়ার ইজ ইউর হার্ড এভিডেন্স? তোমার খুব শক্ত প্রমাণ, তথ্য উপাত্ত প্রমাণ কই? আমার মাননীয় মন্ত্রী খুব একটা সদুত্তর দিতে পেরেছেন বলে আমি মনে করি না। তবে আমরাও একই প্রশ্ন করছি যে তথ্য প্রমাণ হাজির করতে হবে এবং তা করবার জন্য বিচারিক প্রক্রিয়ায় যেতে হবে এবং শেষ পর্যন্ত সংসদে এটা আলোচিত হওয়া দরকার বলে আমি মনে করি। এবং জামাত নিষিদ্ধ 53 বছর আগে হওয়া উচিত ছিল, কারণ 71 আমি প্রত্যক্ষ করেছি। তারা কি কাজ করেছে আমি জানি। তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে। সুতরাং বাংলাদেশের রাজনীতি করবার, ক্ষমতা ভোগ করবার কোনো অধিকার তাদের নেই, যদিও দুটোই তারা করেছে। তা আমরা কিন্তু বহুকাল আগে থেকে জামাত শিবির নিষিদ্ধ চাচ্ছি। শুধু জামাত শিবিরকে নিষিদ্ধ করলে হবে না, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সারা দেশে, যেখান থেকে ডক্টর আবুল বারাকাত আমাদের প্রখ্যাত অর্থনীতিবিদ হিসাব কষে দেখিয়েছেন 12,000 কোটি টাকার মতো তারা মুনাফা অর্জন করে। এই প্রতিষ্ঠানগুলো সরকারের আয়ত্তে নেওয়া উচিত বলে আমি মনে করি। আর কি সরকার কি ভাবছে আমি জানি না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে হতাহতের ঘটনা ঘটলো, আমরা তারও ফলো আপ শিরোনাম দেখতে পাচ্ছি। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন এবং তার উদ্ধৃতি দিয়ে একটি সংবাদ শিরোনাম আমাদের সামনে রয়েছে, সেটি হচ্ছে এই অবস্থা সৃষ্টি হবে আমরা ভাবতে পারিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। যদি ধন্যবাদ আপনাকে। যদি তিনি না ভাবতে পারেন তাহলে ক্ষমতায় আছেন কেন? তার তো ভাবা উচিত, আগুপিছু ভাবা উচিত। এবং 69-এর গণ অভ্যুত্থানে আইবের গদি চলে গিয়েছিল। 69-এর গণ অভ্যুত্থানের আমি একজন অংশী ব্যক্তি। এখনো পিঠে দাগ আছে কিনা আমি জানি না, নিজের চোখ, পেছনে তো চোখ নেই জেনাসের মতো, থাকলে দেখতে পারতাম যে পিঠে দাগ আছে কিনা। ইপিআরের বেতের বাড়ি খেয়েছি, কিন্তু গুলি ছুড়েনি। শহীদ আসাদ, যার নামে আসাদ গেট মোহাম্মদপুর এলাকায়, সেই আসাদ 20 জানুয়ারি 1969 তিনি শহীদ হলেন পুলিশের গুলিতে। পুলিশ আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র, মেধাবী ছাত্র আবু সাইদকে যেমন সরাসরি গুলি করে মেরেছে, তেমনিভাবে পুলিশ আসাদকেও মেরেছিল। ভাসানীপন্থী
ন্যাপ নেতা ছিলেন তিনি, আমার ইতিহাস বিভাগের ছাত্র, বড় ভাই আমার। তো ওই একজনের কথাই জানি, একজনের হত্যার জন্যেই আইবের গদি চলে গিয়েছিল। আর এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হিসেব অনুযায়ী 150 জন, বেসরকারি হিসেবে হাজার হাজার আছে। তো এই পরিস্থিতি তিনি ভাবেননি, এটা আমি কি করে গ্রহণ করব। তো ব্যাপারটা হচ্ছে কোটা আন্দোলনের মধ্যে একের ভিতরে দুই। কারণ কোটা আন্দোলনে আমার ছাত্রছাত্রীরা, আমি বিশ্বাস করি না আমার ছাত্রছাত্রীরা জ্বালাও পোড়াও হত্যা করেছে, কাজে নাশকতাকারী সহিংসতাকারী এদের মধ্যে ছিল, এরা যোগ দিয়েছে। একটি কথা বিশ্বাস করতে হবে, একটি আন্দোলন বেশি দিন চললে কিন্তু তা নিয়ন্ত্রণহীন হয়ে যায়। তোমরা কিছুই করনি, যুব মানসিকতা, তারুণ্যের মানসিকতা বুঝবার চেষ্টাও করনি, সেই জায়গায় কিন্তু সমস্যাটা হয়ে গেছে। তো এখন আর দেখুন, বিটিভি ভবন 6 তলা পুড়েছে, সেতু ভবন এতগুলো গাড়ি একসঙ্গে পুরো, এবং মেট্রো রেলের স্থাপনাও ভেঙেছে, অনেক আগুন দিয়েছে। এগুলো কাজ আমার ছাত্রছাত্রীরা করেন এবং তারাও বলেছে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আমার দুঃখ লাগে যে 23শে জুলাই আমি একটি বেসরকারি চ্যানেলে বললাম যে পোড়ার চিহ্ন দেখে, আমি টেলিভিশনে ফুটেজ দেখেছি, দেখে মনে হয় না এগুলো লাগানো আগুন থেকে হয়েছে। প্রত্যেকটি জায়গায় গান পাউডার ছিটিয়ে আগুন ধরানো হয়েছে। এবং তার গত 2-3 দিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে গান পাউডারের আলামত মিলেছে। এবং গতকাল একটি পত্রিকায় দেখলাম যে বাংলাদেশের কোনো একটি জায়গা থেকে একজনের কাছ থেকে 2 কেজি গান পাউডার পাওয়া গেছে। গান পাউডার কাদের কাছে থাকে, কিভাবে যায়, এইটা প্রশ্ন। একদিন পরে কেন ষড়যন্ত্র? সব কিছু কিন্তু ঘটনাই গোয়েন্দা ব্যর্থতা। 75 15 আগস্ট, হোলি আর্টিজান, 21শে আগস্ট, সব গোয়েন্দা ব্যর্থতা। অবশ্যই 21শে আগস্ট 2004, তখন যে সরকার ছিল তারা নিজেরাই কিন্তু ব্যাপারটা ঘটিয়েছিল, তা তো এখন প্রমাণিত সত্য আর কি। তো যাকে সব কিছু গোয়েন্দা ব্যর্থতা। তো এখন এই ঘটনাটাও, কোটা আন্দোলন যেটা, সেটাও গোয়েন্দা ব্যর্থতা। গোয়েন্দারা কিছুই বুঝতে পারেনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দুজনেই কিন্তু বলেছেন তাদের কাছে তথ্য ছিল এমন ঘটনা ঘটবে। তো তোমরা কি করেছো প্রতিরক্ষার জন্য? যে প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হলো, যেমন একটি বাংলা দৈনিকে স্পষ্ট বলেছিল যে আক্রান্ত হওয়া 2 দিন আগে থেকে নরসিংদী কারাগার সম্পূর্ণ অরক্ষিত ছিল। কেন থাকলো? যদি ব্যবস্থা করা হতো তাহলে প্রতিরক্ষা দেওয়া যেত। তো এটা সরকারের দায়িত্ব, এটা আমার না, আপনার না। তো সেই জন্যে আমি মনে করি সরকার এখনও সম্পূর্ণভাবে এই, তারপরে আপনার হাইকোর্টে একটা রিট আছে, গতকাল রায় হবার কথা যে ছাত্রদেরকে যেন গুলি না করা হয়, বা এবং ডিবি অফিসে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, নিরাপত্তা হেফাজতে, তাদের ছেড়ে দেওয়া হোক। রিটের শুনানি হয়নি, কারণ বিচারক অসুস্থ। এটা সন্দেহজনক আমি, এবং এটি বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছি। এর মাঝে আমরা চলমান পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, যে তদন্তে, সুষ্ঠু তদন্তে, যে পরিস্থিতির কথা আপনি বর্ণনা করলেন, তার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চান প্রধানমন্ত্রী, অর্থাৎ সাম্প্রতিক সহিংসতা এবং প্রাণহানির ঘটনায়। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, অভিনন্দন যে তিনি জাতিসংঘের সাহায্য সহযোগিতা কামনা করেছেন। এর আগে জাতিসংঘের মহাসচিব নিজেই এই অবদানটি রাখবার জন্যে তিনি প্রস্তাব করেছিলেন। তো সুতরাং আমি মনে করি একটা স্বাধীন, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত হতে হবে। তদন্ত, এবং আপনি দেখবেন যে হত্যাকাণ্ডে আবু সাঈদ বুক চিতি দাঁড়িয়েছিল, এমন ভিডিও আপনি দেখেছেন, আমিও দেখেছি। পুলিশ তাকে সরাসরি গুলি করলো। তো এই হত্যাকাণ্ডের জন্যে
বিচারপতিকে দিয়ে বিচারিক একটি তদন্ত কমিশন হয়েছে, কিন্তু সম্পূর্ণ ঘটনার জন্য তদন্ত কমিশন করা উচিত বলে, সুষ্ঠু তদন্ত করা উচিত, এবং সরকারি তদন্তে আমার আস্থা খুবই কম। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। শুভরাত্রি। বসন্তের